নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সমাদৃতা রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়েই আমি সমাদৃতা শুরু করছি বাংলার খবর কি। আজ শুরুতেই যেদিকে নজর রাখবো, নিজের ভিটেতে থাকা দায়। পুলিশ থাকলেও আতঙ্কের প্রহর গুনছেন মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। প্রাণ বাঁচাতে কলকাতায় ছুটে আসে নিহতের পরিবার, সেখানেও পুলিশের হেনস্থার অভিযোগ। ভাঙা হয় সল্টলেকের ঘরের দরজা, প্রকাশ্যে পুলিশের হেনস্থার সেই ভিডিও। স্বজন হারিয়েও নিস্তার নেই। সল্টলেক থেকে জাফরাবাদ চলছে পুলিশের তাণ্ডব। রবিবার সকালে তথ্য সংগ্রহের নামে দরজাও ভাঙে পুলিশ। মৃত বাবা ছেলের পরিবারকে বাঁচাতে ছুটে যায় বিজেপি ও আইনজীবীরা। পুলিশের হেনস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়ির লোককে নিয়ে যাওয়া হচ্ছে হাইকোর্টে। মূলত গতকাল যে ঘটনাটি ঘটেছিল, যেভাবে তাদের যে সল্টলেকের আশ্রয় পুলিশ একেবারে কার্যত হাইজ্যাক করার মতন করে আসে এবং তার পাশাপাশি তাদেরকে গেট খোলার জন্য বারবার করে বলে, সেই ঘটনার তারা আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এই জায়গা থেকে তারা এই মুহূর্তে নিয়ে যেতে চাইছেন। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, যে না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলেও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তো তুলে। 2 সপ্তাহের বেশি 3 সপ্তাহ তারা পুলিশের আচরণ দেখার পরে এই হত্যাকাণ্ডের মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য বিচারপতির কাছে আবেদন করেছেন। তাদের লয়ারের মাধ্যমে বিচারপতি মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন। আগামীকাল সম্ভবত শুনানি হবে। টেনে হিঁচড়ে বাড়ির সকলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাবা ছেলেকে, তারপর কুপিয়ে খুন করা হয়। নিরাপদ আশ্রয়ের জন্য হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা কলকাতায় এলে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে কিডন্যাপের অভিযোগ এনেছেন। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। কিন্তু জাফরাবাদে যে শান্তি ফিরছে না, তারও একবার প্রমাণ মেলে মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে। অভিযোগ, দাস পরিবারের ফাঁকা বাড়িতে তালা ভেঙে ঢোকে পুলিশ। আশেপাশের বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে বদলে দেওয়া হয় মৃতের বাড়ির দরজা। গেট চেঞ্জ করেছে, ঘরে তালা ভেঙেছে, তালা ভেঙে আকসল গুলো ওই বাইরের গেটে লাগিয়েছে, এইগুলো করেছে। আমাদেরকে না জানি। তো রাতে কোথায় ছিলি? রাত্রে আমার জেঠুর ছেলের বাড়িতে ছিলাম। তো এগুলা তুই জানিস না কিছু? না, এগুলো কিছু জানি না। সকাল হতেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দরজার হাতুড়ি মেরেছে, আওয়াজ পেয়েছি, সাড়ে 1টার ভিতরে আওয়াজ পেয়েছি। কারেন্ট ছিল? সেই সময় কারেন্ট ছিল না। পুলিশ বলছে আমরা জানি না, আবার হাত জোর করে ক্ষমা চাইছে। সবার কানে কানে একটা করে লোক সরিয়ে নিয়ে যাচ্ছে, আর কানে কানে কথা বলছে। আপনারা থাকাকালীন কিছু জন্য ভুল হলো, আপনাদের লোক তো ছিল, আপনারা এই কাজটা কিছু জন্য করলেন। এবারটা ছিল না। স্বজন হারানো এই পরিবারের অপরাধ কি? কেনই বা তাদের এভাবে পালিয়ে বেড়াতে হবে? রিপাবলিক বাংলা। হিংসার আগুনে জ্বলেছে বেদবোনার হিন্দুদের বাড়ি, দোকান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব বেদবোনার রুম্পা মণ্ডল। এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ। নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বিএসএফ ক্যাম্পের দাবিতে অনড় রুম্পারা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয়, বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেদবোনা এলাকায়।
বাড়ির এই যে দরজা, এই দরজা একেবারে পুড়িয়ে ফেলা হয়। এখনও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কালো হয়ে আছে। এই যে একেবারে কালো হয়ে আছে, সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। রুম্পা মণ্ডলের বাড়িতে কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে বাড়ির খাট, এই খাটে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, এখনও সেই ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ছিল ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে রুম্পা মণ্ডল প্রতিদিন পুজো করতেন, কিন্তু সমস্ত প্রতিমা একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে। এই যে চৌকিটি কিভাবে পুড়িয়ে দিয়েছে এখনও কিন্তু বোঝা যাচ্ছে। তারা অসহায়, কারণ তাদের কোনো কিছুই অবশিষ্ট নেই। আগুন ধা করে জ্বলছে, সব পুড়ে গেল, কোনো জিনিস বাঁচাতে পারলাম না। ওরা হাজার হাজার লোক এসছে, ওদের হাতে ছিল হেঁসা, ছিল বড় বড় বম আছে, পিস্তল আছে, সব প্রায় 2 লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি সোনার গহনাও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। যা ছিল টাকা পয়সা, গয়না গাঠি, যা সবই নিয়ে চলে গেছে। আমি আমার বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে এসেছি, দেনাটি শোধ করব, সেই টাকাটাও লুট করে নিয়ে পালিয়ে গেছে। কানের ছিল, মালা ছিল, সেটাও নিয়ে চলে গেছে। রুম্পা মণ্ডলের অভিযোগ, তিনি প্রাণ ভয়ে তার পরিবারকে নিয়ে গঙ্গা নদী পার হয়ে পাল্লালপুরে চলে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে প্রশাসনের লোকেরা তাদেরকে জোরপূর্বকভাবে আবারও এই বেদবনা এলাকায় পাঠিয়ে দিয়েছে। ভিডিও থেকে আর পুলিশ থেকে বলছে না, তোমরা বাড়ি যাও, আমরা বাড়ি আসতে কোনো সময় রাজি না, তবুও আমাদেরকে বাড়ি পাঠালো। হিংসার প্রায় 1 মাস পর মুর্শিদাবাদে পা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বহারা সেই হিন্দুরা আর আশ্বাস চায় না, চায় শুধুই সুরক্ষা। তাই রুম্পার গলায় বিএসএফ ক্যাম্পের দাবি। মমতা ব্যানার্জি আসলো, আমরা বলবো যে আমাদের এত দেনা দুনি আছে, লোন ফোন আছে, আমরা কি করে উদ্ধার হব? আমাদের তো বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, কিছু তো নাই আমাদের, তা আপনি বলেন কি করবেন? আমরা এখন বিএসএফ ক্যাম্প চাইছি। হিংসায় পুড়েছে ঘরবাড়ি, লুট হয়েছে তিল তিল করে জমানো সঞ্চয়। বেদবোনা, শামশেরগঞ্জ, ধুলিয়ানের গ্রামগুলোতে শুধুই সর্বহারাদের হাহাকার। মুর্শিদাবাদের বেদবোনা থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের হিংসায় সব হারিয়েছেন হিন্দুরা। প্রায় 1 মাস পর মুর্শিদাবাদ যাওয়ার সময় পেয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ গেলেও হিংসা কবলিত এলাকায় এখনো পা রাখেননি মমতা। সর্বহারাদের সঙ্গে দেখা করার আগেই দায় এড়াতে মরিয়া চেষ্টায় মাতলেন মুখ্যমন্ত্রী। যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? ওয়াকফ আইনের প্রতিবাদের নামে হিংসার আগুনে পড়ে মুর্শিদাবাদ। হিন্দুদের ঘর দোকান জ্বলেছিল, নিজ ভূমে পরবাসী হয়েছিল হিন্দু বাঙালিরা। তখন দেখা মেলেনি মমতার পুলিশের। সেই হিন্দুদের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সময় লাগলো প্রায় 1 মাস। আর মুর্শিদাবাদে পা রাখতেই মুখ্যমন্ত্রীর মুখে ফের দায় ঠেলাঠেলির খেলা। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে? আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? সীমান্ত সুরক্ষা দেওয়া যে বিএসএফ জওয়ানরা মুর্শিদাবাদে হিন্দুদের প্রাণ বাঁচিয়েছিলেন, তাদেরও কাঠ গড়ায় তুলতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এমনকি হিংসা কবলিত এলাকায় যাওয়া জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশনকেও কটাক্ষ করতে পিছ পা হননি মমতা। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই নাম না করে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের প্রধানকেও কাঠ গড়ায় তোলে মুখ্যমন্ত্রী। বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে
অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। মুখ্যমন্ত্রীর এই দায় ঠেলাঠেলি রাজনীতির কড়া নিন্দা করেছেন বিরোধীরা। এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী। তার উস্কানিতে, ইন্ধনে, তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। যখন হিন্দুদের বাড়ি জ্বলছিল তখন দেখা মেলেনি মমতার পুলিশের। মুর্শিদাবাদের মাটিতে পা দিয়ে সেই ব্যর্থতা ঢাকতেই মরিয়া পুলিশ মন্ত্রী। বিএসএফ এর ওপর দায় চাপিয়ে দফতরের ব্যর্থতা ঢাকতে পারবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। আজাদ কাণ্ডে পরতে পরতে রহস্য, এবার ইডি ও এনআইএ এর হাতে নয়া তথ্য। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা অবৈধ মাদ্রাসাগুলিতেও ফান্ডিং এর অভিযোগ। সন্ত্রাসীদের নির্দেশ মতোই কাজ করত আজাদ। এ রাজ্যে বড় সড়ো কোনো নাশকতার লক্ষ্য ছিল বলেও অনুমান তদন্তকারীদের। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। বাঘ নাগরিক আজাদকে জেরায় বিস্ফোরক তথ্য ইডির হাতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও টাকা পাঠিয়েছিল আজাদ মল্লিক। দেখা যাচ্ছে প্রতিবারে 1.5 থেকে 2 লক্ষ টাকা করে কিন্তু ট্রানজাকশন হয়েছে। সেই সমস্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কোথায় গিয়েছিল এই বিপুল টাকা? বিভিন্ন মাদ্রাসার সঙ্গে যোগ আজাদের। প্রতিটি মাদ্রাসায় অনুমোদনহীন। মাদ্রাসায় ফান্ডিং করেছিল আজাদ। আবাসিকদের জন্য তৈরি ভুয়ো পাসপোর্ট। বড় সড়ো হামলার পরিকল্পনা ছিল আজাদের বলে মনে করছেন তদন্তকারীরা। সন্ত্রাসীদের সঙ্গে স্পষ্ট আজাদ যোগ। আজাদ মল্লিককে সন্ত্রাসীদের নির্দেশ। আজাদকে চালনা করত সন্ত্রাসীরাই। হয়তো যারা সন্ত্রাসবাদী, যারা বিভিন্ন জায়গা থেকে এদেশে অনুপ্রবেশ করেছে, তাদেরকেও পাসপোর্ট করে দেওয়া হয়ে থাকতে পারে। এমনটাই কিন্তু তারা প্রাথমিক যে তদন্ত বা তাদের যে প্রাথমিক অনুমান, তার মধ্যে দিয়ে কিন্তু তারা জানাচ্ছে। রাজ্য থেকে গ্রেপ্তার একের পর এক পাকিস্তানি। কি করছে রাজ্য? প্রশ্ন বিজেপির। এ সমস্ত হিসাব হওয়া উচিত এবং প্রত্যেককে আলাদা করা উচিত। কোনো পাকিস্তানি রক্ত যেন এখানে না থাকে। শুধু পাকিস্তানি নয়, এরপরে বাংলাদেশ থেকে আগত যারা এই ধরনের অনুপ্রবেশকারী আর দেশবিরোধী আছে, তাদেরকেও এখান থেকে খুঁজে বার করতে হবে। আজাদ কাণ্ডে তদন্তকারীরা যত এগোচ্ছেন ততই গোয়েন্দাদের হাতে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বাংলায় বসে কোন বড় হামলার ছক কষছিল পাক সন্ত্রাসীদের এই এজেন্ট, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। শিলিগুড়ির মাটিগড়ার বিশ্বাস কলোনি, লোকমুখে যা প্রচারিত পাকিস্তান কলোনি নামে। কিন্তু নামে পাকিস্তান কেন? প্রতিবাদ জানিয়ে ভারত মাতা মোড় নামে ব্যানার কাটিয়ে বঙ্গীয় হিন্দু পরিষদ মহামঞ্চ বিক্ষোভ দেখালো। মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে শোরগোল। এলাকার নাম বদল নিয়ে স্থানীয়দের সঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বাগবিতণ্ডা। পেহেলগাম অ্যাটাকের পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি, একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তাদের পক্ষ থেকে এই লোকমুখে প্রচারিত পাকিস্তান মোড়, সেই মোড়ের নাম পরিবর্তন করে ভারত মাতা মোড়, সেই নাম ইতিমধ্যে স্টিকার কিংবা ব্যানার লাগানো হলো। ভারত মাতা মোড়ে আমরা এটার নামে তাতে খুশি হই। এতদিন আমরা নিজেকে ঘৃণা পাইতাম যে আমাদের দেশে পাকিস্তান বলে নাম কোনো মোড় আছে, নিজেকে আমাদের কিরকম লাগতো, এখন আমাদের ভালো লাগবে না। সাময়িক একটু উত্তেজনা ছড়িয়েছিল নাম পরিবর্তন নিয়ে, কারণ স্থানীয় বাসিন্দারা বলছেন নাম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যেই নাম রাখা রয়েছে ভারত মাতা মোড়, তাদের কাছে সেই নামটি অত্যন্ত গর্বের। কিন্তু সেই নাম পরিবর্তনের আগে তাদের সাথে একবার কথা বলা উচিত ছিল। আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো, আমরা ওদেরকে সবাই করতাম, সবাই করতো, আমাদের এখানে কারো ভালো প্রবলেম নাই। কিন্তু বাইরের লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে। রাজনৈতিক অভিসন্ধি আছে, কিছু তো রাজনীতি আছে। কোনো রাজনৈতিক অভিসন্ধি নয়, এলাকাবাসী অন্য নাম দিতে চাইলেও হবে, চলবে না শুধু পাকিস্তান কলোনি নাম। এমনই দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের।
দেখুন, আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। আমরা সাধারণ মানুষের সাথে আছি, সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই। এটা তো আমরা মোটে প্রচারণের জন্য রেখেছি, বিশ্বাস করে নিয়ে আছে। এটা আমাদের অ্যাপ্রোচ, হাতে আমাদের ডেপুটেশন আছে। আমরা এটা রাখছি প্রশাসনের কাছে, যাতে ভারত মাতা মোড় হিসেবে নামটা রাখা হয়। অন্য স্থানীয় লোকেরা যদি অন্য কোনো নাম নিয়ে আসে, আমাদের কোনো অসুবিধা নেই। এখন দেখার বিষয় প্রশাসনিকভাবে কত দিনে এই জায়গার নাম বিশ্বাস কলোনি মোড় কিংবা ভারত মাতা মোড় অফিসিয়ালি ঠিক করা হয়। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে খবরে নজর রাখবো প্রসূতির মৃত্যু ঘিরে তুলকালাম নার্সিং হোমে। মালদার চাঁচলে তুমুল বিক্ষোভ, মৃতদেহ রেখে বিক্ষোভ পরিজনেদের। যমজ কন্যা জন্মের পরই মৃত্যু প্রসূতির, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। নার্সিং হোমে গেটের সামনে বিক্ষোভ। ফাইনাল ডে করলো, ওই টাকা নিল, টাকা নিও তারপরে মেয়েটার জীবনটা কেন নিল? তাহলে কোথাও কি গাফিলতি রয়েছে ডাক্তারের? ডাক্তারের গাফিলতি তো নাই, তো কেন ডাক্তার সঙ্গে গেল? আমরা চেয়েছিলাম যে আমরা বাচ্চাগুলোর দায়িত্ব ডাক্তারবাবু নিক, তো নিতে ডাক্তারবাবু নারাজ। আমরা এখন দিয়ে দেবো, আইনি পথে যাবো। থানায় অভিযোগ জানাচ্ছেন? এখন আমরা থানায় অভিযোগ জানাবো, সিএমওইচের কাছে জানাবো। অপারেশন করেছিলাম, সিজার করেছিলাম আমি, কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলতে সেটা একদমই ভুল। পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হার্টে কিছু সমস্যা মনে হয় আমাদের, তখন রাত্রিবেলা ওকে রেফার করে দিয়েছে, এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরমভাবে দেখেছি, বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।